ए वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। फूल क्या चीज है तेरे कदमों पे हम भेंट अपने सरों की चढ़ा जाएंगे। ए वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। ए वतन ভারতের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল বাংলা। স্বদেশী আন্দোলনে জেরবার ব্রিটিশরা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখার প্রয়োজনীয়তায় কলকাতার আদিগঙ্গার ধারে বানিয়েছিল এক দুর্ভেদ্য কারাগার। 1906 সালে তৈরি এই কারাগারকে আমরা আলিপুর সেন্ট্রাল জেল নামে চিনি। এখানে ভারত মাতার বীর সন্তানদের বন্দী করে তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার। এই কারাগারেই ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, চারুচন্দ্র বোসেদের মতো স্বদেশী আন্দোলনের বীর সৈনিকরা। ভারত স্বাধীনতা লাভের পরে এই জেলে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের মুক্ত করে দেওয়া হয় এবং তারপর এই জেল সাধারণ কয়েদিদের বন্দী করে রাখার কাজে ব্যবহৃত হতো। অবশেষে 2019 সালের ফেব্রুয়ারি মাসে এই জেলে বন্দী কয়েদিদের নবনির্মিত বারুইপুর জেলে স্থানান্তরিত করা হয় এবং এই জেল চিরতরে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে এই জেল সংস্কার করা হয় এবং ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই জেলকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করে সেপ্টেম্বর 2022-এ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে এই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হিডকোর উপর আছে। রুদ্রস ট্রাভেলগের তরফ থেকে ভারত মাতার বীর সন্তানদের স্যালুট জানিয়ে শুরু করছি ঐতিহাসিক এই জেল মিউজিয়াম ভ্রমণের গল্প। সময়টা 1905 সাল। তৎকালীন ব্রিটিশ সরকারের বড়লাট লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ। ভারতবাসীর মনে ইংরেজ সরকারের বিরুদ্ধে যে আগুন জ্বলছিল তাতে যেন ঘৃতাহুতি হলো। আসমুদ্র হিমাচল গর্জে উঠল। সারা দেশ জুড়ে শুরু হলো বঙ্গভঙ্গ রদ এবং বিদেশি পণ্য বর্জন আন্দোলন। এরকম এক অস্থির সময়ে 1906 সালে আদিগঙ্গার তীরে ব্রিটিশরা গড়ে তুললেন এক আধুনিক কারাগার, যা আলিপুর সেন্ট্রাল জেল নামে খ্যাত। আজ এই আলিপুর সেন্ট্রাল জেলে আর কয়েদিদের বন্দি রাখা হয় না। আজ এই আলিপুর সেন্ট্রাল জেল একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জওহরলাল নেহেরু, ঋষি অরবিন্দ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন গুপ্ত থেকে কানাইলাল দত্ত, আরও কত বিপ্লবীর স্মৃতি এই আলিপুর সেন্ট্রাল জেলে আছে। তো চলুন ভিতরে প্রবেশ করি এবং মিউজিয়ামটি ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন আলিপুর জেল মিউজিয়ামের প্রবেশদ্বার। আমরা ভিতরে প্রবেশ করব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি এখানে আপনারা আসবেন কি করে। যারা পাবলিক ট্রান্সপোর্টের সাহায্য নিয়ে এখানে আসবেন তাদের প্রথমে চলে আসতে হবে হাজরা মোড়ে এবং সেখান থেকে অটো করে এখানে আসতে পারেন। তাছাড়া যারা নিজস্ব 2 হুইলার বা 4 হুইলারে আসতে চান তাদের পার্কিং ঘটিত কোনো সমস্যাই এখানে হবে না, বিরাট বড় পার্কিং আছে। এই আলিপুর সেন্ট্রাল জেলে ঢোকার যে মেন এন্ট্রি গেট ছিল ঠিক তার পাশেই কফি হাউসে ঢোকার একটি গেট বানানো হয়েছে এবং এই মেন এন্ট্রান্স যেটি এর ফার্স্ট ফ্লোরকে কফি হাউসে কনভার্ট করা হয়েছে। তো আমরা কফি হাউসে এখন যাব না, আমরা এগিয়ে যাব মেন এন্ট্রান্সের দিকে। এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এই জেল মিউজিয়ামে এন্ট্রি ফি 30 টাকা করে, আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি। এছাড়াও একটি লাইট অ্যান্ড সাউন্ড হয় যার টিকিট 100 টাকা করে, আমরা দুটো টিকিটই নিয়ে নিয়েছি। আমরা প্রবেশ করছি ঐতিহাসিক আলিপুর জেল মিউজিয়ামে। ভারত মাতার বীর সন্তানদের কত স্মৃতি এই জেলের আনাচে কানাচে রয়েছে তা ভেবেই আমরা শিহরিত হয়ে উঠছি। ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, প্রচুর ফুল গাছ এখানে লাগানো আছে আমি দেখতে পাচ্ছি। এই মেন এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। আর যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে ফার্স্ট ফ্লোরটাকে একটি কফি হাউসে রূপান্তরিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই কফি হাউসটি, এবং চারদিকে এগুলি ছিল সেই সময়কার গুদাম ঘর। এই মুহূর্তে এগুলো তালাবন্ধ। আমরা এগিয়ে যাব। এখানে দিক নির্দেশিকা দেওয়া আছে, তো এই দিক নির্দেশিকা ফলো করে কিন্তু খুব সহজেই এই জেল ঘুরে নেওয়া যায়। আমরা সবার আগে দেখে নেব এই জেলে তৈরি শহীদ স্মৃতিস্তম্ভটি। এই জেলে যে সকল বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল
এবং বন্দি অবস্থায় যারা এখানে মৃত্যুবরণ করেছিলেন সেই সব বিপ্লবীদের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন শহীদদের নামের তালিকা, যারা এই জেলের মধ্যে দেশমাতৃকার চরণে নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ স্তম্ভটি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাদের প্রণাম, তাদের প্রণাম, তাদের প্রণাম। এবার আমরা এই জেলে যে ফাঁসির মঞ্চটি আছে সেটি দেখতে এগিয়ে চলেছি। সামনে ফাঁসির মঞ্চ, এছাড়াও নেতাজি সেল, নেহেরু সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল সামনে। তবে সবার আগে আমরা ফাঁসির মঞ্চটি দেখে নিই, তারপর এক এক করে বাকিগুলো দেখব। সামনে দেখতে পাচ্ছেন আলিপুর সেন্ট্রাল জেলের সেই ফাঁসির মঞ্চটি। আমি কাছে গিয়ে আপনাদের দেখাবো। এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, তো এই কিউআর কোড স্ক্যান করে এই ফাঁসির মঞ্চে কাদের ফাঁসি হয়েছিল এবং আরও অনেক বিস্তারিত ইতিহাস জানতে পারবেন। দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চটি, এখানে একসাথে জোড়া ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা আছে। এই জেলে একবার জোড়া ফাঁসিও হয়েছিল। সামনে যে কাঁচের ফ্রেমবন্দি অংশটি দেখতে পাচ্ছেন, ফাঁসি হয়ে যাওয়ার পর মৃতদেহ ওই অংশ দিয়ে বার করা হতো এবং সামনে অটোপসি রুম আছে, সেই অটোপসি রুমে নিয়ে যাওয়া হতো। এই ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকে কারাকক্ষ ছিল এবং এই কারাকক্ষগুলিতে বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। কোনো বিপ্লবীর যখন এখানে ফাঁসি হতো তখন অন্যান্য বিপ্লবীদের ওই উল্টো দিকের জানলাগুলো দিয়ে জোর করে ফাঁসি দেখানো হতো, যাতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিপ্লব সংক্রান্ত সমস্ত গোপন তথ্য ইংরেজদের সামনে প্রকাশ করেন। এই ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেওয়া বিপ্লবীদের নামের তালিকা এখানে দেওয়া আছে। সর্বপ্রথম কানাইলাল দত্তের এই জেলে ফাঁসি হয়েছিল 10ই নভেম্বর 1908 সালে। এই জেল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং নানান ঐতিহাসিক তথ্য আমরা এখান থেকে জানতে পারছি। আপনারা নিজেরা এখানে আসুন এবং এখানে আসলে এমন অনেক জিনিস জানতে পারবেন যা আপনাকে অবশ্যই শিহরিত করবে। আমরা অনেক নতুন তথ্য এখান থেকে আহরণ করে গেলাম। সত্যি অনেক কিছু জানতাম না, খুব ভালো লাগলো এখানে এসে। এই ফাঁসি মঞ্চের ঠিক পাশেই আছে অটোপসি রুম। এবার আমরা এই অটোপসি রুমটায় যাব। ফাঁসি দেওয়ার পর মৃতদেহকে অটোপসি রুমে এসে পোস্টমর্টেম করা হতো এবং তারপর পরিবার পরিজনের হাতে তুলে দেওয়া হতো। তো চলুন অটোপসি রুমটা দেখে আসি। আমরা অটোপসি রুমে প্রবেশ করছি। ফাঁসি দেওয়ার পর সেই মৃতদেহ এই অটোপসি রুমে নিয়ে আসা হতো এবং এই সামনে রাখা টেবিলে শুয়ে সেই বডির পোস্টমর্টেম করা হতো। অটোপসি টেবিলের ঠিক পাশেই ডক্টরদের হাত ধোয়ার জন্য বেসিন ছিল এবং রক্ত জল বের করে দেওয়ার জন্য এখানে ঘরের মধ্যে ড্রেনেজ সিস্টেম ছিল। দেখতে পাচ্ছেন সেই ড্রেনেজ সিস্টেম। অটোপসি রুমের ঠিক পাশেই আছে কন্ডেমনেশন রুম বা নির্জন কক্ষ। যাদের ফাঁসি দেওয়া হতো তাদের ফাঁসি দেওয়ার একদিন বা দুদিন আগে অন্যান্য কয়েদিদের থেকে সরিয়ে এনে এখানে আলাদা করে রাখা হতো। তারা ফাঁসি দেওয়ার আগের এক দুদিন এই সব কক্ষগুলোয় একাকী থাকতেন। দেখতে পাচ্ছেন সেই নির্জন কক্ষ। এরকমই একটি কক্ষে দীনেশ গুপ্তকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই কক্ষটি। এখানে এখন দীনেশ গুপ্তর একটি স্ট্যাচু বানানো হয়েছে। ফাঁসি দেওয়ার আগে এখানে 3 দিন দীনেশ গুপ্তকে বন্দি করে রাখা হয়েছিল। অত্যাচারী ইংরেজ জেলারের একটি মডেল এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আরেকটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন। ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেওয়া বীর বিপ্লবীদের স্মৃতির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। এবার আপনাদের এই ব্লকেরই আরেকটি রুম দেখাই, যেখানে 2 জন করে কয়েদিকে বন্দি রাখা হতো। 2 জনের শোয়ার ব্যবস্থা, দুদিকে 2 এবং এইখানটায় টয়লেটের ব্যবস্থা ছিল। এবার আপনাদের এই জেলেরই এমন একটি ব্লকে নিয়ে যাব যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বন্দি করে রাখা হয়েছিল। এটি ব্লকের প্রবেশদ্বার। আমরা ভিতরে প্রবেশ করছি।
প্রথমেই ব্লকটি দেখাবো, তারপর একে একে করে প্রত্যেকটি কক্ষ দেখাবো। আলিপুর সেন্ট্রাল জেলের এই ব্লকটির ঐতিহ্য যেন সব থেকে বেশি। এই দ্বিতল ব্লকে চারজন ভারত মাতার বীর সন্তান একসময় বন্দী ছিলেন। প্রথমেই আপনাদের দেখাই যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষেই একসময় বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এই কক্ষগুলির লকিং সিস্টেম এতটাই সিকিউর ছিল, ভিতরে বন্দীরা চাবি পেলেও এই লক খোলা সম্ভব নয়। এই কক্ষগুলি খুব একটা বড় নয়, ভিতরে আমি আপনাদের দেখাবো। ছোট্ট এরিয়া এবং কক্ষের এক কোণে টয়লেটের ব্যবস্থা। এবার আপনাদের নিয়ে যাই সেই কক্ষে যেখানে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন। এখানে বিধানচন্দ্র রায়ের একটি স্ট্যাচু বানানো আছে। 1930 সালের সেপ্টেম্বর মাস থেকে 1931 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই কক্ষেই বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন। এই ওয়ার্ডেরই দোতলায় আছে নেতাজি কক্ষ, যেখানে একসময় নেতাজি বন্দী ছিলেন। তো চলুন দোতলায় যাই এবং নেতাজি কক্ষটি দেখি। আমি এখন সেই কারাকক্ষের সামনে এসে উপস্থিত হয়েছি যে কারাকক্ষে একসময় বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি এবং বিভিন্ন ফটো রাখা আছে। তেইশে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষেই বন্দী ছিলেন নেতাজি। ঠিক পাশের কারাকক্ষটিতেই একসময় বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষটিতে বন্দী ছিলেন চিত্তরঞ্জন দাস। ভিতরে চিত্তরঞ্জন দাসের কিছু ফটো রাখা আছে। এবার আমরা এসে হাজির হয়েছি নেহেরু কক্ষে। এই ব্লকেরই একটি কক্ষে একসময় বন্দী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। একদম বাঁ দিকের কক্ষটিতে তিনি বন্দী ছিলেন, আমি কাছে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন নেহেরু কক্ষ। এই ছোট্ট সেলটিতে একসময় বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। তার একটি মূর্তি এবং বিভিন্ন ফটো ভিতরে আছে। ঠিক পাশের সেলটিতে রাখা আছে 1989 সালে জওহরলাল নেহেরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা মুদ্রার একটি বৃহৎ সংস্করণ। দেখতে পাচ্ছেন সেই মডেলটি। জওহরলাল নেহেরু যখন এখানে বন্দী ছিলেন তখন তার কন্যা ইন্দিরা গান্ধী তার সাথে এখানে দেখা করতে আসতেন। সেলের বাইরে এখানে ইন্দিরা গান্ধীকে অপেক্ষা করতে হতো। অপেক্ষারতা ইন্দিরা গান্ধীর একটি মডেল এখানে রাখা আছে। জওহরলাল নেহেরুকে ওই সেল থেকে বার করে আনা হতো এবং এখানেই বাবার সাথে মেয়ের সাক্ষাৎ হতো এবং একটি নির্দিষ্ট সময়ের জন্যই দুজনকে দেখা করতে দেওয়া হতো। এবার আমরা চলে এসেছি সেমিনার হল এবং লাইব্রেরি দেখতে। এখানে একটি পুরনো গুদামঘর ছিল, যেটিকে সংস্কার করে সেমিনার হল এবং লাইব্রেরি বানানো হয়েছে। এই আলিপুর সেন্ট্রাল জেল যখন বানানো হচ্ছিল সেই সময়কার কিছু ছবি এখানে রাখা আছে। খুব ভাল লাগলো এখানে এসে। এবার আমি আপনাদের দেখাবো আলিপুর সেন্ট্রাল জেলের সাধারণ কক্ষ। এই সাধারণ কক্ষগুলি ছিল খুবই সংকীর্ণ এবং আলো বাতাস চলাচলের অনুপযুক্ত, তাই এই কক্ষগুলিতে বেশি দিন বন্দীদের কয়েদি করে রাখা যেত না। তাছাড়াও এখানে কয়েকটি নির্জন কক্ষ ছিল যেখানে কয়েদিদের একাকী বন্দী করে রাখা হতো। এই সাধারণ কক্ষগুলিতে কিন্তু কোনো জানলা ছিল না, কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। দেখতে পাচ্ছেন সাধারণ কক্ষ, একদম ছোট্ট এই সেল। এবার আমরা এসে পৌঁছেছি পুলিশ মিউজিয়াম দেখতে।
তৎকালীন ব্রিটিশ পুলিশের বিখ্যাত কিছু কেসের তথ্য প্রমাণ এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখানে ডিসপ্লে করা আছে। চলুন গিয়ে দেখি। এই বিল্ডিংয়ের প্রথম কক্ষটিতে আমরা প্রবেশ করছি। এই কক্ষটিতে 1908 সালের আলিপুর ষড়যন্ত্র মামলা সংক্রান্ত তথ্য এবং নথি রাখা আছে, আমরা দেখাবো আপনাদের। কলকাতার তৎকালীন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট D.H. কিংসফোর্ডকে একটি বইয়ের মধ্যে বোমা রেখে তার বাড়িতে পাঠানো হয় এবং যাতে বই খুললেই বোম ব্লাস্ট করে তিনি মারা যান সেই পরিকল্পনা করা হয়, তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। সেই বই বোমা, এই বইয়ের মধ্যেই বোমা রেখে কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় বিপ্লবীদের ব্যবহৃত বন্দুক এবং বমশেলও এখানে ডিসপ্লে করে রাখা আছে। (1910) সালের ঢাকা ষড়যন্ত্র মামলা সংক্রান্ত তথ্য প্রমাণ এবং নথি এই কক্ষটিতে রাখা আছে। চলুন দেখা যাক। বিভিন্ন রকম বমশেল এবং বন্দুক আমরা দেখতে পাচ্ছি এখানে। পরবর্তী কক্ষটি ক্যাপিটাল কনস্পিরেসি কেস এবং ধুলদিয়া ডাকাতি মামলা সংক্রান্ত। আমরা ভিতরে প্রবেশ করছি, আপনাদের দেখাবো। এই কক্ষটি আরবি রোদ্দা অস্ত্রলুট মামলা সংক্রান্ত। নাটঘর ডাকাতি মামলা এবং বরানগর গ্রুপের কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রমাণ এখানে রাখা আছে, আমি দেখাবো। দুর্দান্ত লাগছে এই গ্যালারিগুলি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা ইতিহাস আমরা জানতে পারছি এখান থেকে। তবে প্রত্যেকটি রুমের ডিটেল আমি ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে। তো আমি কয়েকটি রুম আপনাদের দেখালাম। ইদানিং বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে লেখা দেখি যে আমরা কি আদৌ স্বাধীন বা আমরা কি সত্যিই স্বাধীন, এরকম কিছু লেখা আমরা দেখতে পাই। তো তাদের উদ্দেশ্যে বলবো, একটি স্বাধীন দেশে বসে স্বাধীনভাবে এই ভাবনা চিন্তা করার অধিকার যে আপনারা সত্যিই স্বাধীন কিনা, তার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে আত্মত্যাগ, যে বলিদান দিয়েছেন সেটা এখানে এসে দেখে যান, তারপর বিচার করবেন আপনারা সত্যিই স্বাধীন কিনা। এবার আমরা চলে এসেছি ঐতিহাসিক কারাকক্ষ দেখার জন্য। এই জেলে একটি কারাকক্ষকে বিনা সংস্কারে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষকে জানানোর জন্য তৎকালীন ব্রিটিশ আমলে বন্দীদের জীবনদশা কেমন ছিল। চলুন সেই কারাকক্ষটি দেখে আসি। ব্রিটিশ আমলে বন্দীদের জীবনচর্চা কেমন ছিল তা এখানে তুলে ধরা হয়েছে। সামনে যে কারাকক্ষটি দেখা যাচ্ছে সেটিই বিনা সংস্কারে রেখে দেওয়া হয়েছে, তো সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কারাকক্ষের বাইরে এসে পৌঁছেছি। সেই সময় প্রত্যেক কয়েদির ক্ষৌরকর্মের জন্য বেঁধে দেওয়া হতো নির্ধারিত সময়। এখানে কয়েকটি মডেলের সাহায্যে দেখানো হয়েছে যে ব্রিটিশ পুলিশের
নজরদারিতে কিভাবে ক্ষৌরকর্ম চলছে। ব্রিটিশ পুলিশের বেঁধে দেওয়া নিয়মের বাইরে বেরোতে পারতেন না কোনো কয়েদি। যদি কোনো কয়েদি নিয়ম ভাঙতেন তার উপর নেমে আসতো অকথ্য অত্যাচার। এখানে দুটি মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে কিভাবে ব্রিটিশ পুলিশ পেরেক লাগানো চাবুক দিয়ে বন্দীদের উপর চালাতো নৃশংস অত্যাচার। কারাকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু কয়েদিদের উপরই ছিল। এবার আমরা কারাকক্ষে প্রবেশ করছি। প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছি জামা কাপড় কাচার জন্য একটি জায়গা, ঠিক তার পাশেই কয়েদিদের শোয়ার ব্যবস্থা। কারাকক্ষটি অত্যন্ত ঘিঞ্জি। যে কজন কয়েদি রাখার উপযুক্ত এই ঘরটি, তার থেকে বেশি সংখ্যক কয়েদিদের এখানে বন্দি করে রাখা হতো। দেখতে পাচ্ছেন এখানে কয়েদিদের কয়েকটি মডেলও রাখা আছে। দেওয়াল রংচটা এবং নোংরা, পর্যাপ্ত আলোর অভাব কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে বন্দি সকল কয়েদিদের জন্য কারাকক্ষের মধ্যে বরাদ্দ ছিল একটি মাত্র ছোট টয়লেট, আর ঠিক টয়লেটের পাশেই দেখুন বন্দীদের শোয়ার ব্যবস্থা। ভারত মাতার বীর সন্তানেরা কিভাবে এখানে থাকতেন তা ভাবলেই গা শিউরে উঠছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের পুরো কারাকক্ষটি দেখানোর চেষ্টা করছি। বন্দি দশা যে কতটা দুর্বিষহ ছিল তা এখানে এসে আমি অনুভব করছি। কারাকক্ষের মধ্যে কাঠের আগুন জ্বালিয়ে বন্দীদের করতে হতো নিজেদের রান্না। জেলের এরকম পরিবেশে দিনের পর দিন থাকতে থাকতে এবং ব্রিটিশদের অত্যাচারে কোনো বন্দী যদি মানসিকভাবে ভেঙে পড়তেন, তখন অন্য বন্দীরা তাদের মানসিক শক্তি যোগাতেন। কোনো বন্দী যদি এখানে অসুস্থ হয়ে পড়তেন, তখন অন্য বন্দীরাই তার সেবা শুশ্রূষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতেন। এখানকার কয়েদিদের বন্দি জীবন যে কতটা কষ্টকর ছিল তা এখানে আসলেই বোঝা যায়। আমরা হয়তো এক মুহূর্ত এখানে থাকার কথা ভাবতেও পারি না। বেসিক হাইজিনটুকুও এখানে ছিল না, তার উপর ছিল ইংরেজদের অকথ্য অত্যাচার। আমাদের বীর বিপ্লবীরা যে বলিদান দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছে, সেটা ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবার আপনাদের এই জেলের সবথেকে বড় যে কারাকক্ষ সেটি দেখাবো। এখানে বহু কয়েদিকে একসাথে বন্দি করে রাখা হতো। এটি কিন্তু একটি কারাকক্ষ, আমি বাইরে দিয়ে দেখাচ্ছি। এখানে ভিতরে প্রবেশ নিষেধ। কত বড় কারাকক্ষ তা আপনারা অনুমান করতে পারছেন বাইরে থেকেই। আমি জানলা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে কারাকক্ষের ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত বড় কারাকক্ষ এটি, এবং মাঝখানটা পার্টিশন করা আছে। মাঝখানের এই পার্টিশনটি কিন্তু কারাকক্ষটিকে দুটি ভাগে ভাগ করেছে। অর্থাৎ যে অংশটা আমি আপনাদের দেখাচ্ছি, কারাকক্ষটি কিন্তু আদতে তার দ্বিগুণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানানোর জন্য এই জেলে বানানো হয়েছে নজরুল কক্ষ। এবার আমরা সেই কক্ষটি দেখে নেব।
এবার আমরা আলিপুর সেন্ট্রাল জেলের যে এক্সিবিশন হল, সেই এক্সিবিশন হলে প্রবেশ করব এবং হলটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই আলিপুর সেন্ট্রাল জেলের একটি নকশা এখানে ডিসপ্লে করা আছে। এখানে অবিভক্ত বাংলার একটি মানচিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সেই মানচিত্রটি। পাশে একটি অডিটোরিয়াম আছে, আমরা এবার সেই অডিটোরিয়ামে প্রবেশ করছি। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংগ্রাম নিষিদ্ধ করেছিলেন। শহর উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে বোমা মেরে দিয়ে দেওয়ার চেষ্টা দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। আমি এবার পাশের রুমটিতে এসেছি। এখানে একটি এলইডি স্ক্রিন আছে, যার সামনে দাঁড়ালে আপনার ফেসের সাথে রিজেম্বল কোনো ফ্রিডম ফাইটারের ছবি ভেসে উঠবে। বিপ্লবী বারীন ঘোষের ছবি এখানে ভেসে উঠল। ঋষি অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, যিনি আলিপুর বোমা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন এবং আন্দামানে তাকে যাবজ্জীবনে পাঠানো হয়েছিল। এই জেলে সর্বপ্রথম ফাঁসি দেওয়া হয়েছিল বিপ্লবী কানাইলাল দত্তকে এবং তারপর সত্যেন বোসকে। দেখতে পাচ্ছেন তাদের ছবি। কিরে, তোর এখানে কেমন লাগলো? ভাল লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তুই বুঝতে পেরেছিস কিছু? হ্যাঁ, বুঝতে পেরেছি। যেগুলো বুঝতে পারছি না সেগুলো মা বুঝিয়ে দিয়েছে। যেগুলো বুঝতে পারছিস না সেগুলো মা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, বেশ ভালো লাগছে জায়গাটা। আর এখানে মানে ঘুরতে ঘুরতে বেশ গায়ে একটা রোমাঞ্চ ফিল হচ্ছে। কতটা ডেডিকেশন থাকলে মানুষ এখানে বন্দি থেকে আমাদের দেশকে স্বাধীন করেছে, মানে আমাদের দেশের মানে বীর সন্তানেরা কতটা আত্মবলিদানের মাধ্যমে বা আত্মত্যাগের মাধ্যমে মানে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, তা সত্যি নিজে চোখে না দেখলে মানে বোঝা যায় না। হয়তো কিছুটা ফিল করতে পারছি, পুরোটা তো অসম্ভব ফিল করা। এই আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যেই আছে একটি তাঁত কল। যেসব বন্দিরা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতেন তাদের এখানে তাঁত কলে কাজ করতে হতো। তো চলুন সেই তাঁত কলটি আপনাদের ঘুরিয়ে দেখাই, কেমন ছিল সেই তাঁত কল। দেখতে পাচ্ছেন তাঁত কলটি, আমি ভিতরে গিয়ে পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে বন্দিরা চরকায় সুতো কাটতেন এবং এই সুতোই তাঁত বোনার মেশিনে নিয়ে গিয়ে তা থেকে কাপড় তৈরি করা হতো। চলতো কড়া নজরদারি, যাতে বন্দিরা কোনো রকম ফাঁকি দিতে না পারে।
চরকায় কাটা সুতো এখানে একটি ঝুড়ির মধ্যে রাখা হয়েছে এবং এই সুতোগুলো দিয়েই তাঁত বোনার এই মেশিনে তাঁত বোনা হতো। এখানে পরপর অনেকগুলি মেশিন রাখা আছে। চরকায় কাটা সুতো দিয়ে এই তাঁত বোনার মেশিনগুলোর সাহায্যে বন্দিরা তৈরি করতেন তাঁতের কাপড়। চরকায় সুতো কাটা থেকে শুরু করে মেশিনে তাঁত বোনা পর্যন্ত পুরো পদ্ধতিটা কিন্তু এখানে বিভিন্ন মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে। এই তাঁতকলে বন্দীদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তার মাঝেই কিন্তু নিজেদের খাবার নিজেদের বানাতে হতো। এখানে একটি চৌবাচ্চা বানানো আছে, এখানে জল ভরা থাকতো, আর পাশেই উনুন আছে, এখানে রান্না করতে হতো। এদিকটায় ছিল বন্দীদের ব্যবহারের জন্য একটি ছোট্ট টয়লেট। তাঁতকলটি কিন্তু বেশ ভাল লাগলো। এবার আমরা তাঁতকল থেকে বেরিয়ে যাব এবং পরবর্তী গ্যালারিতে যাব। আলিপুর সেন্ট্রাল জেলের ঠিক মাঝখানে আছে এই ওয়াচ টাওয়ারটি। এখান থেকেই সমগ্র জেলে নজরদারি করা হতো। এখন এই ওয়াচ টাওয়ারটিকে গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে দ্বীপান্তরের বন্দি জীবন। যে সকল বাঙালি বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠানো হতো, অর্থাৎ আন্দামান সেলুলার জেলে বন্দি করে রাখা হতো, তাদের সম্মান জ্ঞাপন করার উদ্দেশ্যেই বানানো এই গ্যালারিটি। চলুন গ্যালারিটি প্রবেশ করি এবং আপনাদের দেখাই। আন্দামান সেলুলার জেলের একটি মডেল এখানে ডিসপ্লে করা আছে। আন্দামান সেলুলার জেলে বন্দি বাঙালি বিপ্লবীদের নামের তালিকা এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদানের একটি ছোট্ট উদাহরণ এই দীর্ঘ তালিকা। এবার এই গ্যালারির ফার্স্ট ফ্লোরে আমরা যাব এবং দেখব সেখানে কি আছে। এখন আমরা এসে দাঁড়িয়েছি আলিপুর জেল হসপিটালের সামনে। এই জেলে বন্দি কয়েদিরা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা এখানেই হতো। এই হসপিটালটিকে এখন একটি গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। এই জেলে বন্দি থাকার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ও পণ্ডিত জওহরলাল নেহরু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাদের চিকিৎসা কিন্তু এই হসপিটালেই হয়েছিল। তাছাড়া ডক্টর বিধানচন্দ্র রায় যখন এই জেলে বন্দি ছিলেন তখন স্বেচ্ছায় তিনি এই হসপিটালের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করতেন। এখানে ঢুকে সবার আগে চোখে পড়ল অলিন্দ যুদ্ধে ব্যবহৃত দীনেশ গুপ্তের পিস্তলের একটি মডেল। এই হসপিটালের প্রত্যেকটি রুমকে এক একটি গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। আমি প্রথম গ্যালারি রুমে প্রবেশ করছি। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব এবং সেখানকার গ্যালারিগুলো দেখব।
আমি ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। এখানে মোট 5টি রুম আছে যেগুলোকে গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। তো প্রথমে আমি ডান দিকে যাই। এদিকে 2টো রুম আছে, একটি বিপ্লবীদের গল্প আর একটি অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তো আগে এই দুটো দেখে নিই। প্রথম যে রুমটায় যাব সেটি বিপ্লবীদের গল্প। এবার আমরা পরবর্তী রুমে এসে পৌঁছেছি। এটি অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য বানানো হয়েছে। পরবর্তী গ্যালারি ভারতের মুক্তির সংগ্রামে বাংলা। চলুন ভিতরে প্রবেশ করি এবং আপনাদের দেখাই। এই গ্যালারিটিতে মূলত ঔপনিবেশিক শাসনের সূচনার পর্বটি তুলে ধরা হয়েছে। এবার আমরা এসে পৌঁছেছি ভারতের মুক্তির সংগ্রামে বাংলার দ্বিতীয় গ্যালারিটিতে। স্বাধীনতা আন্দোলনে বাংলার উত্তাল সময়ের ইতিহাস এই গ্যালারিটিতে তুলে ধরা হয়েছে। এবার প্রবেশ করব ভারতের মুক্তির সংগ্রামে বাংলার তৃতীয় গ্যালারিটিতে। এটির নাম দুঃসময়ের দিনলিপি সুপ্রভাতের সূচনা। আলিপুর জেল হসপিটালের এই অলিন্দ দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন শিহরিত হয়ে যাচ্ছি। অপূর্ব লাগছে। ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা এখানে জানতে পারছি। আমরা পরবর্তী গ্যালারিতে চলে এসেছি। এটির নাম ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। চলুন এবার আপনাদের নিয়ে যাই পরবর্তী গ্যালারিটিতে, যার নাম কারারই লৌহ কপাট।
দুরন্ত অভিজ্ঞতা হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা তথ্য এখান থেকে আমরা জানতে পারলাম। মাস্ট ভিজিট প্লেস, বাড়ির এত কাছে এত সুন্দর একটা মিউজিয়াম আছে, সেটা অবশ্যই দেখবেন এবং স্বাধীনতার ইতিহাসের অনেক কিছু এখানে আসলে জানতে পারবেন। আমাদের আলিপুর জেল মিউজিয়াম দেখা মোটামুটি কমপ্লিট। এখানে সন্ধ্যে 6টা থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা আমরা দেখবো এবার। তবে তার আগে এখানকার ফুড জোনে আমরা একটু চা খাচ্ছি। এখানে কিন্তু খাওয়ার প্রচুর অপশান পাবেন। এখানে ফুড জোন আছে, একটি ক্যাফেটেরিয়া আছে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখার লাইনে এসে দাঁড়িয়েছি, এখানে লাইন পড়েছে। তো 6টা থেকে শো শুরু হবে, এখন 5:30 বাজে, তো আধা ঘন্টা আগে থেকেই দেখছি এখানে লাইন পড়ে গেছে। এখন 6টা বাজে। লাইট অ্যান্ড সাউন্ড যে গ্রাউন্ডে হয়, আমরা ধীরে ধীরে এবার সেই গ্রাউন্ডে প্রবেশ করব। আমরা গ্রাউন্ডে চলে এসেছি, একটু পরে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। লাইট অ্যান্ড সাউন্ডের কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সেটা দেখাতে পারবো না। লাইট অ্যান্ড সাউন্ড দেখে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা আলিপুর জেল মিউজিয়ামের বাইরে বেরিয়ে এলাম। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো এবং একরাশ ভালো লাগা নিয়ে আমরা এখান থেকে এবার ফিরে যাব। আপনারা যারা ইতিহাস ভালোবাসেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে চান, তারা অবশ্যই ভিজিট করুন আলিপুর জেল মিউজিয়ামে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভব করলাম। যেখানে একসময় ব্রিটিশরা ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার করতো, সেখানেই বাজছে বিভিন্ন জাতীয়তাবাদী সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীত। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আজকে আর বেশি কথা নয়, এবার ফিরে যাব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আবার দেখা হবে আরেকটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।